স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাবাসসুম আহমেদ। করোনার টিকা নিয়ে সংকট আরো ঘনীভূত। চলতি সপ্তাহেই দ্বিতীয় ডোজের টিকা শেষ হচ্ছে। বেশিরভাগ হাসপাতালে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। নতুন টিকা কবে আসবে তাও অনিশ্চিত। রোববার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। তিনি জানান, দেশে এ পর্যন্ত 6 জনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে, তবে তারা এখন সুস্থ হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশ যখন টিকা সংকট নিয়ে ভাবছে, তখন বাংলাদেশে ঢুকে পড়া করোনার ভারতীয় ভেরিয়েন্ট নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশে এ পর্যন্ত 6 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া ভারত থেকে আসা করোনা আক্রান্ত আরও 2 জন ডিএনসিসি হাসপাতালে ভর্তি, যাদের ভেরিয়েন্ট নিশ্চিত হতে স্যাম্পল আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে বর্তমানে ডিএনসিসি হাসপাতালের বেশিরভাগ বেড খালি রয়েছে। তাদের যে স্যাম্পলগুলো সেগুলো আইডিসিআর সাথে যোগাযোগ করি এবং ওখানে আমরা স্যাম্পলগুলো পাঠিয়েছিলাম। তো যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। আর এটার জন্য আপনারা জানেন যে এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে। যদি বিপজ্জনক কোনো ভ্যারিয়েন্ট আমরা ডায়াগনোস করে ফেলি, ইভেন সাসপেক্টও যদি হয়, তাহলে তাদের জন্য ইনিশিয়ালি একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে বক্ষবিধি হাসপাতালে। স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন যে 6 জনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে, তারা হাসপাতাল ত্যাগ করে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর যারা ভারত থেকে আসবেন, তাদের তথ্য গোপন না করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমরা বলবো যে ভারতীয় ভেরিয়েন্ট যে কটি আমরা সর্বশেষ রিপোর্টে পেয়েছি সেই 6টিই ছিল। নতুন করে জেনোম সিকোয়েন্সিং হচ্ছে। তাদের কাউকে আমরা দেখেছি যে আইন অমান্য করে নিজস্ব ব্যবস্থাপনায় পালিয়ে যেতে। তারা কোনো অবস্থাতে যেন এই কাজটি না করেন। এদিকে 2-1 দিনের মধ্যে শেষ হতে যাচ্ছে ভারত থেকে আনা সেরামের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অন্য কোম্পানির টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়ার সুযোগ নেই, তবে বাকি টিকা আনতে চেষ্টা অব্যাহত রয়েছে। এবং সংগ্রহ করবার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 12,149 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 363 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 7,80,159 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 601 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,22,036 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 5,430টি। আর নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার 6.69%। দেশে করোনা থেকে সুস্থতার হার 92.95% এবং মৃত্যু হার 1.56%। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, পাশাপাশি এখনও বাড়ির পথে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর প্রবেশ পথগুলোই বেশ চাপ ঢাকামুখী এবং ঘরমুখো মানুষের। ভিড় বেড়েছে দৌলতদিয়া এবং বাংলা বাজার ফেরিঘাটেও। তবে লঞ্চ এবং দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগ সঙ্গী করেই গন্তব্যের পথে যাত্রীরা। এ বাস্তবতায় জরুরি প্রয়োজন ছাড়া এখনই শহরে না ফিরতে ঈদ করতে যাওয়া মানুষদের অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান বিধিনিষেধ 23 মে পর্যন্ত বাড়িয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। নাইমাল জিকো, মো খন্দকার ও শফিকুল ইসলাম শামীমকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম পথ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে এভাবেই ঢাকামুখী মানুষ। রাজধানীমুখী মানুষের মতোই সমান চাপ ঘরমুখো মানুষেরও। মানুষে মানুষে একাকার এক একটি ফেরি। ঘরমুখো মানুষের চাপে ফেরিতে গাড়ি ওঠানোই কঠিন। দূরপাল্লার বাস এবং নৌপথে লঞ্চ বন্ধ থাকায় যত চাপ ফেরির উপর, যে কারণে কিছুই অবশিষ্ট থাকছে না স্বাস্থ্যবিধির। একদিন করছি, এটাই যথেষ্ট। আমাদের ঈদের ছুটি হচ্ছে মাত্র 5 দিন দেওয়া হয়েছে। কালকে থেকে ডিউটিতে জয়েন করা লাগবে, এই জন্য হচ্ছে আজকে ফিরে আসা। শিমুলিয়ার ওপরে মাদারীপুরের বাংলা বাজার ঘাটেও একই রকম চিত্র। ঢাকার পথের পাশাপাশি বাড়ির পথে অসংখ্য মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে রাজধানী ফেরা মানুষ পৌঁছেছেন বাংলা বাজার। ফেরিতে নদী পার হওয়া গেলেও তারপর আবারও মোটরসাইকেল, অটোরিকশা, মিনি ট্রাক সহ বিভিন্ন বাহনে ভেঙে ভেঙে যাত্রা।
বরিশাল শহর থেকে আসছে, ঠিক আছে, 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না এবং মানতেও পারতেছে না। অনেক যাত্রী চাপ ছিল, যাতায়াতে ভাড়া অনেক বেশি, বড় গাড়িগুলো নাই, আমাদের সমস্যা হচ্ছে এই আর কি। দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে দিলে একটু ভালোভাবে যেতে পারতাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা বড় অংশের মানুষ ঢাকায় ফেরেন রাজবাড়ির দৌলতদিয়া ঘাট দিয়ে। তবে রাজধানীমুখী মানুষের চাপ বাংলা বাজারের তুলনায় কিছুটা কম দৌলতদিয়ায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঈদের আগের মতো ফিরতি পথেও বিড়ম্বনার মধ্য দিয়েই সড়ক পথে ঢাকা ফিরছেন মানুষ। দেশের বিভিন্ন এলাকা থেকে যারা কর্মক্ষেত্রে ফিরছেন তাদের রাজধানীমুখী চাপ প্রবেশ পথগুলোই। বিভিন্ন বাহনে ভেঙে ভেঙে অবশেষে রাজধানীতে ঢুকছে মানুষ, যেখানে দুটি পায় যেন বড় সম্বল যাত্রীদের। আর এসবে দুর্ভোগ ভোগান্তির পাশাপাশি যাত্রীদের গুনতে হচ্ছে 5-10 গুণ বেশি ভাড়া। গাড়িতে ভিড়াভিড়ি হচ্ছে, অতিরিক্ত লোক ঢুকাইতেছে। বাস ভাড়া তো আপনার ডাবল নিচ্ছে, 20 টাকার ভাড়া 60 টাকা নিচ্ছে, 3 ডাবল নিয়ে গেছে। স্বাস্থ্যবিধি মানতেছে না, তো কোনো নিরাপত্তা নাই, তো যে যেমন করতেছে। এ অবস্থায় যারা বাড়িতে আছেন অতি জরুরি প্রয়োজন ছাড়া তাদের রাজধানীতে না ফিরতে অনুরোধ করছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান বিধিনিষেধও 23 মে পর্যন্ত বাড়িয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। সঠিক নিয়মে হাত যে ধুয়ে ফেলবার বিষয়টি অন্তত 20 সেকেন্ড সময় ধরে সেটি করতে হবে, নিজে করতে হবে, অন্যদেরকে উৎসাহ দিতে হবে, নিরাপদ সামাজিক দূরত্বটি রক্ষা করে চলতে হবে। ঈদের আগে পরে এমন যাত্রায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো, দৌলতদিয়া ঘাট থেকে শফিকুল ইসলাম শামীম এবং আবদুল্লাপুর থেকে ফখরুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি শিমুলিয়া ঘাটে, সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, ফেরিঘাটে ঠিক ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? আর আমরা যেমনটি দেখলাম যে প্রচুর ভোগান্তি হচ্ছে, যাত্রীরা আসলে কি বলছেন? সকাল থেকেই আসলে আমি শিমুলিয়া ঘাটে আছি এবং খুব ব্যস্ততম সময় পার করছে এই শিমুলিয়া ঘাট। সকাল থেকেই কর্মজীবী মানুষ যারা রয়েছেন অফিস খুলে যাওয়ার কারণে তারা কিন্তু এই ঘাটে আসা শুরু করেছেন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এই জায়গায় কিন্তু 18টি ফেরি 24 ঘন্টায় যাত্রী পারাপারের কাজ করে যাচ্ছে। এছাড়াও যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হলো বাড়তি ব্যবস্থারও করার ব্যবস্থা করে রেখেছেন বিআইডব্লিউটিসি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, এখানে স্বাস্থ্যবিধি অতিরিক্ত যাত্রী প্রত্যেকটি ফেরিতে করে অতিরিক্ত যাত্রী পরিবহন করা স্বাস্থ্যবিধি কিন্তু মানা সম্ভব হচ্ছে না। পাশাপাশি সকালবেলা থেকে এখান থেকে বেশ কিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও কিন্তু বিকাল গড়ানোর সাথে সাথে সে সমস্ত যান আর আমরা দেখিনি, যার ফলে মানুষের ভোগান্তি যেমন সৃষ্টি হয়েছে ঠিক তেমনই আমরা দেখেছি যে মানুষ বিভিন্ন ধরনের ট্রাক, তারপরে মোটরসাইকেল সহ বিভিন্ন যানে করে আসলে যাতায়াত করছেন। আর স্বাস্থ্যবিধি মানানোর জন্য যেই সমস্ত মানুষ আসলে থাকা দরকার, কর্মকর্তারা থাকা দরকার, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে তারাও কিন্তু এই স্বাস্থ্যবিধি মানাতে আসলে লোকবল সংকট কম হওয়ার কারণে তারা সেটিও পারছেন না। তো দৌলতদিয়া ঘাটে আমার সহকর্মী শামীম রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব সরাসরি তার কাছে। শামীম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছেন যে ঈদের ছুটি শেষে কিন্তু কর্মমুখী হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল বৃষ্টি জেলার হাজার হাজার লোক। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে যাত্রীদেরও কিন্তু চাপ রয়েছে। তো সন্ধ্যা সারাদিনই কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কিন্তু ঢাকামুখী হাজার হাজার পার হয়েছে দৌলতদিয়া নদী পার হতে পারছে সহজে। তো আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে 15টি ফেরি চলাচল করছে। তো যাত্রীরা কিন্তু যে অভিযোগটা করছেন রাস্তায় কিন্তু কোনো পরিবহন না থাকার কারণে কিন্তু তাদেরকে বিভিন্ন জেলা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত চরম দুর্ভোগ স্বীকার করে কিন্তু আসতে হচ্ছে। তারা কিন্তু বলেছেন ছোট ছোট যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অটোরিকশায় কিন্তু তাদের আসতে হয়েছে। এখানে কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেখানে কিন্তু যে প্রাইভেট মাইক্রোবাসেও কিন্তু ভাড়ায়
চালিত আসছে সেখানে কিন্তু প্রত্যেকটা মাইক্রোবাসে কিন্তু গাদাগাদি করে 15-20 জন করে প্রত্যেকটা মাইক্রোবাসে কিন্তু তারা আসছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে একটি ফেরি পাটুরির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেই পাটুরে যে ফেরিটি যাচ্ছে সেই ফেরিতে কিন্তু গাদাগাদি করে প্রচণ্ড যাত্রী উঠছে। তো এই আরেকটি ফেরি কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে নোঙর করেছে, যেখানেও কিন্তু শত শত যাত্রী আসছে, এখনও কিন্তু অনেক যাত্রী ঢাকামুখী হচ্ছে। তো আমি একটি বিষয় বলতে চাচ্ছি যে দৌলতদিয়া ব্যবহার করে ঢাকামুখী হচ্ছে কিন্তু শত শত যাত্রী সারাদিনই যেভাবে আসছে এখনও কিন্তু সেই একই রূপ আমরা দেখতে পাচ্ছি। দৌলতদিয়া ঘাট ব্যবহার করেই কিন্তু তারা রাজধানীমুখী হচ্ছে। তো এদের কিন্তু অভিযোগ যে রাস্তায় কিন্তু কোনো পরিবহন না থাকার কারণে কিন্তু তারা চরম দুর্ভোগ স্বীকার করে এই ঘাটে আসছে। তো এই ঘাটে ব্যবহার করে কিন্তু তারা রাজধানীমুখী হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমাদের এক সহকর্মী ফখরুলের কাছে। ফখরুল, শামীম, ধন্যবাদ আপনাকে। শামীম এবং জিকু, আমরা দুজনকেই শুনছিলাম আসলে শিমুলিয়া এবং দৌলতদিয়া ফেরিঘাটের চিত্র, তাদের যে ঢাকামুখী হচ্ছে মানুষ, এই চিত্র কিন্তু আমরা রয়েছে আবদুল্লাপুরে। এটি রাজধানী যে 3টি প্রবেশপথ তার অন্যতম একটি আবদুল্লাপুর। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, অসংখ্য গাড়ি কিন্তু এই যে এইভাবে মাইক্রো এবং পিক আপে করে মানুষ কিন্তু রাজধানীমুখী হচ্ছে। আপনি জানেন যে আজই কিন্তু অফিস আদালত খুলে গেছে সরকারিভাবে। এই লকডাউনের মধ্যেও কিন্তু মানুষ তারা ঢাকামুখী হচ্ছে এবং অসংখ্য মানুষ এই আবদুল্লাপুর যে প্রবেশ মুখটি রয়েছে রাজধানীর, সে প্রবেশ মুখ আমরা লক্ষ্য করছি। প্রচুর গাড়ির চাপ রয়েছে। যেসব গাড়িগুলো রাজধানীমুখী, রাজধানীর ভেতরের যেসব গাড়িগুলো রয়েছে গণপরিবহন, সেই গাড়িগুলোতে যেমন যাত্রীদের চাপ রয়েছে, একইভাবে কিন্তু দূরপাল্লার গাড়ি যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মাইক্রো এবং বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়িতে আসলে অসংখ্য মানুষ ফিরছে রাজধানীর দিকে। একই সঙ্গে আমরা কিছু কিছু মানুষকে আমরা দেখছি রাজধানী ছাড়ছে। কেউ, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, কেউ ঢাকাতে বেড়াতে তারা যাচ্ছেন, কেউ অনেকদিন পর আসলে ঈদের পর ছুটি পেয়ে তারা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে তারা যাচ্ছেন এবং এইভাবে আসলে সামনে গিয়ে তারা গাজীপুর মুখী হচ্ছেন এবং সেখান থেকে গাড়িতে হয়তো কেউ ময়মনসিংহের উদ্দেশ্যে, কেউ বিভিন্ন জেলার উদ্দেশ্যে হয়তো রওনা দিবেন। তো আপনার কাছে এই ছিল আমার কাছে আবদুল্লাপুর থেকে সবশেষ চিত্র। অসংখ্য মানুষ ঢাকামুখী হচ্ছেন, কেউ কেউ আবার ঢাকাও ছাড়ছেন। এই ছিল আমার কাছে আবদুল্লাপুর থেকে সবশেষ চিত্র। আমরা ফিরে যেতে চাই স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম, শামীম এবং নাইমাল জিকু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের পর প্রথম কর্মদিবসে একেবারেই ফাঁকা ছিল দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। সব মন্ত্রণালয়ে সীমিত সংখ্যক কর্মী উপস্থিত থাকলেও ছিল না তেমন কর্মচাঞ্চল্যতা। জরুরি সেবাদানকারী দপ্তরগুলোতে কর্মী উপস্থিতি থাকলেও তার সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা। যদিও করোনা পরিস্থিতির কারণে এমনিতেই কম লোকবল নিয়ে চলছে দপ্তরগুলো, তবে অন্যান্য বছরের মতো ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের চিরাচরিত দৃশ্য ছিল অনুপস্থিত। স্বাস্থ্যবিধি রক্ষা করেই সব কাজ সেরেছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদ পার্বণ কিংবা বিশেষ দিন কোনো ক্ষণেই ছুটি নেই একদল যুবকের। টানা 1.5 বছরের রুটিন একটাই, কাফন থেকে দাফন। করোনায় আক্রান্ত এক একটি মরদেহের অন্তিম যাত্রায় বিশ্বস্ত সঙ্গী এখন আল রশিদ ফাউন্ডেশন আর আল মার্জাকুল ইসলাম। দুটি প্রতিষ্ঠানের অন্তত 2 ডজন স্বেচ্ছাসেবক মহামারীর 1.5 বছরে প্রায় 6,000 মরদেহের দাফন করেছেন, ছিলেন সৎকারের সহযোগিতায়ও। 1.5 বছরের পথচলার শুরুটা বাধা আর অপমানে কাটলেও ধীরে ধীরে বেড়েছে মানুষের ভালোবাসা, তৈরি হয়েছে আস্থাও। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। জীবনে জন্ম মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য, আর সেই মৃত্যুর পর স্বজনদের আহাজারি, শেষ ছুঁয়ে দেখা, দাফনের তোড়জোড়, মরদেহ ঘিরে স্বাভাবিক এমন কার্যক্রম বদলে দিয়েছে করোনা মহামারী। আতঙ্ক কিংবা বাস্তবতা, স্বজনের মরদেহ রেখে বহু মানুষ পালিয়েছে। করোনা শুরুতে মরদেহ পড়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। এমন সব মন খারাপ করা গল্পের উল্টো পৃষ্ঠায় ভালো খবরও জন্ম নেয়।
এই যেমন মাদ্রাসার 3 ছাত্র ওমর ফারুক, ফজলুল করিম ও শাহিনের করোনা পূর্ব সময় কেটেছে ত্যাগ আর সেবায়। স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশনের হয়ে করোনায় মারা যাওয়া শত শত লাশের কাফন থেকে দাফনের দায়িত্ব সামলেছেন তারা। কাজগুলি করে আসলে আমরা মন থেকে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, মানুষের শেষ বিদায়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি। অনেক সন্তান বাবার লাশ ফেলে চলে গেছে, তো ওই মুহূর্তটা নিজেকে ওই বাবার সন্তান ভেবে নিজে ওই বাবার লাশটাকে দাফন করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করেছি। আল রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলছেন, করোনাকালীন কোনো উৎসবই তাদের মন ছুঁয়ে যায়নি, বরং হতভাগ্য মানুষের অন্তিম যাত্রায় সঙ্গী হওয়ার সুযোগেই তাদের মনে প্রশান্তি যোগায়। এরকম মানুষের পাশে দাঁড়াতে পারার মধ্যে একটা, আমি মনে করি একটা তৃপ্তি আছে। এই তৃপ্তির জায়গাটা আমরা আছি, আমরা ক্লান্ত হচ্ছি না। আমরা চাই না কেউই মৃত্যুবরণ করুক, এই অন্তত করোনায় মানুষের এই মৃত্যু আল্লাহ যাতে আমাদেরকে এটা থেকে রক্ষা করে। আল রশিদ ফাউন্ডেশনের মতো করোনায় মারা যাওয়াদের মরদেহ বিনামূল্যে দাফন করে এরই মধ্যে আলোচিত আল মার্কাজুল ইসলাম প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবকরা 1.5 বছরে অন্তত 4000 মরদেহ দাফন করেন। যতদিন আমরা যেখানে আছি, বেঁচে আছি, ততদিন যদি একজন মানুষের কল্যাণ রাখতে পারে, তাহলে হতে পারে যে এটার বেনিফিটে হয়তো বা এই ছোট জীবনে কোনো বড় কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। দিনে দিনে মরদেহ ঘিরে মানুষের আতঙ্ক কমেছে, স্বেচ্ছাসেবকদের সংখ্যা নেমেছে অর্ধেকে। তবে কমেনি কবরস্থানে নতুন কবরের সংখ্যা। গোরস্থানমুখী মহামারী আক্রান্ত লাশের সংখ্যা কমে যাক, স্বাভাবিক হোক শেষ যাত্রা, মরদেহের পাশে থাকুক স্বজনেরা, প্রত্যাশা স্বেচ্ছাসেবকদের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ৭৫ পরবর্তী দেশের রাজনীতিতে একমাত্র সফল নেতৃত্বের নাম আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় দলের নেতারা একথা বলেন। তারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আন্তর্জাতিক চাপের মুখে সে সময় বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসার অনুমতি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার 4 দশক বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনীতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, মানুষের ভোট ও ভাতের অধিকার পেয়েছিলাম। রাষ্ট্রনায়ক হিসেবে তার নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বে আজ এক মডেল রাষ্ট্র। শেখ হাসিনা এক সংগ্রামী নেতা থেকে আজ কালজয়ী রাষ্ট্রনায়ক। তিনি শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তার মাথায় সবসময় কাজ করে পরবর্তী জেনারেশন। সে কারণেই তিনি রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। অন্যদিকে কৃষক লীগের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি আজ মানবিকতার কথা বললেও ৭৫ ভয়াবহ হত্যাকাণ্ডের পরও পরিবারের সদস্যদের মরদেহ দেখতে আসার অনুমতি দেওয়া হয়নি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্র ক্ষমতায় থাকতে আপনারা অন্যরা উন্নতি করতে পারেন নাই, বরং দেশকে পিছিয়ে দিয়েছেন। যদি দেশের প্রতি আপনাদের বিন্দুমাত্র দায়িত্ববোধ থাকে, দেশকে যদি ভালোবাসেন, তাহলে এই অপরাজনীতি, বিভ্রান্তকর রাজনীতি পরিহার করে যদি শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে সহায়তা করেন পাশে থেকে, তাহলে দেশের জনগণ আপনাদেরকে ভবিষ্যতে ক্ষমা করতে পারে। আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনি সহ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়েছে, যা দেশকে কলঙ্কমুক্ত করেছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। করোনায় বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ঈদ আনন্দে খোলা জায়গায় এবার ভিড় রাজধানীবাসীর। ঢাকাবাসীর ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, হাতিরঝিলে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন তারা সেখানে?
তাবাসুম, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদ ঢাকার বিনোদন কেন্দ্রগুলো প্রায় সবই বন্ধ, সেজন্য ঈদের দিন থেকে আমরা দেখছি যে এই হাতিরঝিলে মানুষের উপচে পড়া ভিড়। অর্থাৎ তারা বলছিলেন যে আর কোথাও আসলে ঘোরার জায়গা নেই, তাদের পরিবারের ছোট সদস্যরা দীর্ঘদিন থেকে ঘরবন্দি, ঈদকে কেন্দ্র করে কোথাও না কোথাও তো বের হতে হবে, তার ছোট সদস্যরা বলছিল, সেজন্য আসলে হাতিরঝিলে তারা ঘুরতে নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে একটি পরিবারের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা মিরপুর থেকে এসেছেন, তারা চিড়িয়াখানায় গেছেন, ওখানে যখন দেখলো বন্ধ, তারপর লালবাগ কেল্লা গেল, সেটিও বন্ধ, তারপর তারা আসলে বাধ্য হয়ে হাতিরঝিলে এসেছেন, কিছুক্ষণ ঘুরে আবারও তারা বাসায় ফিরে গেছেন। এখানে এরকম অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে আসলে অনেক দিন থেকে আসলে তারা ঘরবন্দি, পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে সেজন্য তারা ঘুরতে এসেছেন। আর স্বাস্থ্যবিধির কথা যেটি বলছেন, আপনি ক্যামেরার চোখেও নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আসলে স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না। তারা বলছিলেন এটি খোলা জায়গা, এই অজুহাতে তারা মাস্ক পরছেন না, বলছিলেন যে মাস্ক সবসময় পরেন, কিন্তু হাতিরঝিলে এসে এখানে যেহেতু প্রচুর বাতাস, সেজন্য আসলে তারা মাস্ক পরছেন না। তবে বেশিরভাগ মানুষই আসলে স্বাস্থ্যবিধি মানছেন না। এটি খুবই হতাশার একটি কথা, যেহেতু করোনার প্রকোপটা জানেন যে বেড়ে গেছে, সেজন্য সেদিক থেকে বলা যায় আসলে এই জায়গাটিতে স্বাস্থ্যবিধির সেরকম তদারকি নাই এবং কেউ তদারকিও করছে না সেটি। তো হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হাতিরঝিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। চট্টগ্রামে মৃত্যু হত্যা মামলার রিমান্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই কর্মকর্তারা জানান মূলত কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এগুচ্ছেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শুরু থেকে এই মামলা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সামনের কাতারে থেকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনে সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বাবুল আক্তার এভাবেই ভেঙে পড়েছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের পর। 7 জনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলাও করেছিলেন তিনি। 5 বছর পর পুলিশ বলছে এসবই ছিল বাবুলের অভিনয়। শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় বাবুলকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই দেননি বাবুল। যেগুলি ইনফরমেশন পাওয়া গেছে বাদীর পরিবার থেকে, যে সমস্ত বিষয় আসতেছে, অন্যান্য সোর্স থেকে যেগুলো বিষয় আসতেছে, সেগুলো এখনো আসলে সবগুলো এখনো বলার সময় আসে নাই, তো আন্ডার ইনভেস্টিগেশন আছে এখানে। এদিকে বাবুলের শ্বশুরের দাবি বাবুলই পরিকল্পিতভাবে খুন করেছে তার মেয়ে মিতুকে। এমন প্রমাণ মিলেছে বাবুলের দায়ের করা মামলার তদন্তেও। যে পরিকল্পনা ডকুমেন্ট পাইছে, সে যে টাকা দিয়া করাইছে সেটাও পাওয়া গেছে। তারপর পরক্রিয়া চলে যায়, কিছু ডকুমেন্ট আমি এলাকায় বলছি, আমি দিয়েও আসছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের আচরণ ছিল রহস্যজনক। এরকম একজন কম্পিটেন্ট অফিসারকে যখন অবসর দেওয়া হয়েছে, তখনই কিন্তু আমাদের সচেতন মানুষের মনে একটা জিনিস সন্দেহ উকি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন পর্যন্ত তাহলে পুলিশ বিভাগ এটাকে কেন হিমঘরে রেখে দিয়েছিল? মৃত্যু হত্যার 1 মাসের মধ্যেই এই খুনে সরাসরি অংশগ্রহণকারী এবং অস্ত্র সরবরাহকারী সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেতুন নবী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যার ঘটনায় দায়ের করা নতুন মামলায় কারাগারে থাকা 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন মোতালেব মিয়া ওরফে ওয়াসিম এবং আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় কারাগারে আছেন তারা। এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করেছে পিবিআই। রোববার শুনানি শেষে চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তাদের গ্রেপ্তার দেখানোর জন্য পিবিআইকে অনুমতি দেন। এ নিয়ে মৃত্যু হত্যার ঘটনায় দায়ের নতুন মামলায় বাবুল আক্তার সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। এবার গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 7 দিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই সহিংসতায় এখন পর্যন্ত 52 শিশু সহ 180 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। একদিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোনালাপে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার বার্তা দেন বাইডেন। আর বাইডেনের সঙ্গে ফোনালাপের পরই গাজায় হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ চলছেই। বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থন থেকেছে অবিচল। বাইডেন প্রশাসনও এর ব্যতিক্রম নয়। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি ইহুদিবাদীদের আত্মরক্ষার অধিকার বলে মনে করেন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, সৌদি আরব ও তাদের বন্ধু রাষ্ট্রগুলোর পাশাপাশি সবসময়ই যুক্তরাজ্য ও বিশ্বের অনেক দেশ থেকে তারা সমর্থন পেয়ে আসছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশটির সকল বিপদের সঙ্গী মার্কিন সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, স্নায়ুযুদ্ধ চলার সময় মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। তখন থেকে অব্যাহতভাবে সেই সমর্থন চলছে। মুখে গণতন্ত্র ও জিহাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বন্ধুত্বের কথা বললেও দেশ দুটির বন্ধুত্বের মূল ভিত্তি সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে একে অপরের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কৌশলগত মৈত্রীতে আবদ্ধ। তাদের সরকার বদল হয়, নতুন নেতা আসেন, কিন্তু তাদের কৌশলগত আতাতের কোনো পরিবর্তন হয় না। দেশটির সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেখান থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজনৈতিক ও অর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো, যারা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে, সরাতে পারে। এসব কর্পোরেট হাউসের অধিকাংশ মালিক জুইস কমিউনিটির মানুষ। রয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি ও ধর্মীয় বিষয়ের গুরুত্ব। শুধু মার্কিন সরকার নন, ইসরায়েলের স্বার্থ দেখা যেহেতু যুক্তরাষ্ট্রের দায়িত্ব, সৌদি আরব ও তাদের দোসর রাষ্ট্রগুলো সহ ইউরোপের অনেক দেশ মনে করে ইসরায়েলের স্বার্থ দেখা তাদেরও দায়িত্ব। ইসরায়েলি হামলায় যুগ যুগ ধরেই ঝরছে ফিলিস্তিনিদের রক্ত, কিন্তু সেই ইসরায়েলকে কখনো জবাবদিহিতার আওতায় আনতে পারেনি বিশ্ব। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের দেওয়া ভোটের অর্ধেকই দেওয়া হয়েছে ইসরায়েলের বিপক্ষে সব ধরনের রেজুলেশন আটকে দিতে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনতে না পারবে, ততদিন বাইডেন প্রশাসন কেবল তথাকথিত বিবৃতি দিয়ে উত্তেজনা কমাতে সক্ষম হবে না। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঈদের টানা ছুটিতে যেখানে লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকতো, সেই কক্সবাজার সমুদ্র সৈকতে এখন শুনশান নীরবতা। ঈদের ছুটিতে নেই পর্যটকদের কোলাহল আর পদচারণা। 1.5 মাস ধরে পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় এ খাতে জড়িত 1.5 লাখের বেশি মানুষের এবারের ঈদের আনন্দ ম্লান হয়েছে। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। সেখানে এখন শুনশান নীরবতা। গেল বছর মার্চ মাসে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দেয়, বন্ধ করে দেয় সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। কিছুটা শিথিল হলেও দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের প্রবেশদ্বারে রয়েছে ট্যুরিস্ট পুলিশের কড়া পাহারা। পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে এই খাতে জড়িত 1.5 লক্ষাধিক মানুষ। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকত সহ পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারীদের। 1.5 মাস ধরে হোটেল মোটেল জুন এবং পর্যটন সব বন্ধ থাকার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আমরা প্রায় 1.5 লক্ষাধিক মানুষ বেকার জীবনযাপন করছে। করোনাকালীন দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করার পরপরই দ্বিতীয় ধাক্কা। এই অবস্থায় পর্যটন খাতকে বাঁচাতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন কর্মীরা হাহাকার অবস্থায় দুর্ভিক্ষের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞানসম্মতভাবে জরুরি ভিত্তিতে উন্মুক্ত করে দেওয়ার জন্য
আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু এখনো করোনা সংক্রমণের নিম্নমুখী কোনো প্রবণতা দেখা যাচ্ছে না, কাজে আমাদের সিদ্ধান্ত এখনো তাই আছে। অনেক বেশি মানুষের সমাগম হয় এবং সেটি হচ্ছে করোনা সংক্রমণের হটস্পট হয়ে পরিণত হয়। এই জন্য আমাদের পর্যটন স্পটগুলো বন্ধই থাকবে। কখন কবে পর্যটন কেন্দ্রগুলো খুলবে তা এখনো অনিশ্চিত, তবে সংক্রমণ কমলে সরকার পর্যটন স্পটগুলো খুলে দেবে এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই, সাথে বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার খেলার খবর। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। সকালে শ্রীলঙ্কা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে 31 সদস্যের বহর নিয়ে ঢাকায় পা রাখে লঙ্কানরা। বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক দলের বাংলাদেশ সফর। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পর এবার অতিথি শ্রীলঙ্কা। কড়া নিরাপত্তা তো বরাবরই থাকে, তার সাথে যোগ হয়েছে বাড়তি স্বাস্থ্য সুরক্ষা। সকাল 8:10 শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কার 31 সদস্যের বহর। বিমানবন্দর থেকে সরাসরি তাদের নেওয়া হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে, যেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকবে কুশল পেরেরার দল। হবে 2 দফায় করোনা টেস্ট। সফরসূচি অনুযায়ী 19 মে প্রথমবারের মতো অনুশীলনে নামবে শ্রীলঙ্কা। 2 দিনের প্র্যাকটিস শেষে 21 মে বিকেএসপিতে খেলবে ইন্টার স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। 23 মে মিরপুরের শেরে বাংলায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটিও একই ভেন্যুতে 25 ও 28 তারিখ। 14 দিনের সফর শেষ হবে 29 মে লঙ্কানদের দেশ ছাড়ার মধ্য দিয়ে। এদিকে টাইগার স্কোয়াডে দেখা দিয়েছে ইনজুরি সমস্যা। পিঠের ব্যথায় সিরিজে অনিশ্চিত রুবেল হোসেন, তবে ম্যাচের আগে তার সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। পেস বোলারদের সাধারণত ব্যাকের কিছু ইস্যু হয়ে থাকে, রুবেলও তার ব্যতিক্রম নয়। তো আমরা বিভিন্ন কয়েক দফে স্ক্যান করা হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গেছে, যেটা দীর্ঘমেয়াদী বোলিংয়ের রিয়াকশন হিসাবেই সাধারণত আমরা পেয়ে থাকি। রুবেলকে খুব ভালো একটা রিহ্যাব প্রোগ্রামের মধ্যে সবসময় থাকতে হবে এবং সে সেটাই করছে। দেখুন, ওর রিহ্যাব প্রক্রিয়া চলছে এবং যখন আমাদেরকে সিলেক্টররা বলবে যে আজকে ওর কী অবস্থা, তখন ওই দিন আমরা ওর অবস্থা জানাবো। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ সবাইকে।